লাগবে না, কারণ আজকে বক্তার লিস্টে যারা ছিলেন তারা তাদের জ্ঞান গরিমা দিয়ে আজকের এই দিনের গুরুত্ব বুঝিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছি, ঝড় বৃষ্টি উঠতে চলেছে। আমার মনে হয় এই প্রোগ্রামটা এখানেই সমাপ্ত করে দেওয়া দরকার। না, যে কোনো সময় বৃষ্টি এসে যাবে। হ্যালো, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, কিন্তু না ভিজলে শরীর খারাপ করবে। বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। লোকাল হসপিটালে গেলে ঔষধ পাবেন না, ঔষধের অবস্থা খুবই খারাপ, আপনারা জানেন। আর আমাদের পার্টির অত স্ট্রেংথ নাই যে সবাইকে মেডিসিন কিনে দেবে। সরকারের দরকার হচ্ছে আমরা অসুস্থ হলে আমাদেরকে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দেওয়া সম্পূর্ণ। ওই জন্য একটা মন্দির করে দিয়ে আপনাকে আমাকে ওইখানে আটকে রাখার চেষ্টা করছে। সরকারের কাজ হচ্ছে আদিবাসী, দলিত, হিন্দু, মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা মানুষের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা, বিশেষ করে প্রাইমারি স্তরে। দুর্ভাগ্য আমাদের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সেই জন্য আমাদের সামনে এখন ইস্যু হিন্দু মুসলমান দাঁড় করিয়ে দিচ্ছে। আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসাবে পরিচালিত বা পরিগণিত। আমরা জানি 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের স্কোয়ারে শ্রমিক ভাইরা তাদের কাজের অধিকার কি, তাদেরকে বেশি খাটাতে হতো, খাটিয়ে নিত, তাদের শ্রমের মূল্যায়ন দিত না। তারা তাদের নির্দিষ্ট যাতে একটা 8 ঘন্টা তাদের শ্রম দান করবে, এই মর্মে তারা একটা জমায়েত হয়েছিল। সেই জমায়েতে পুলিশ ঝাঁপিয়ে পড়েছিল, গুলি চালিয়ে একাধিক শ্রমিককে শহীদ করেছিল। পরবর্তীতে 1889 সাল থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা এই শ্রমিক দিবস হিসাবে হয়ে আসছিল। 1923 সালে সর্বপ্রথম ভারতবর্ষে এই শ্রমিক দিবস উদযাপন হয়। আজ এই শ্রমিক দিবসের প্রাক্কালে অনেক কথা বলার ইচ্ছা থাকলেও ধরে গেছে না আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যাবে। কোনো সময় আমরা আসবো আপনাদের সামনে, বলবো আমার আদিবাসী মায়েদের কাছে আমি এসেছি আগে না এসেছে, আবার আসবো। আজকে প্রোগ্রাম আমার বক্তব্য থেকে বড় কথা হচ্ছে আমার ভাইদের নিরাপত্তা। আপনারা আস্তে আস্তে এখানে বিদায় নিন। আমার ভাড়া করা উকিল আছে, তাই দিয়ে আমি দেশের আইন কানুনকে কলা দেখিয়ে সংসদের মেজরিটি কিনে আমি সংসদে আইন পাস করে আমি এই এতিমখানাগুলোকে কেড়ে নেব। এটা কি ন্যায় বিচার? এটা কি আমাদের দেশের সংবিধান মান্যতা দিতে পারে? এবং কেন এরা করছে? এই শ্রমজীবী মানুষের যে কথা বললাম, এই শ্রমজীবী মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে, যাতে হিন্দুদেরকে বলতে পারে যে তোমার আয় কমে যাচ্ছে, তোমার রেগার টাকা আমি চুরি করে দিয়েছি, তোমার প্রকৃত আয় কমে যাচ্ছে, তুমি গরিব হয়ে যাচ্ছ, সেই নিয়ে মাথা ব্যথা করো না। দেখো মুসলমানদের সম্পত্তি আমি কেড়ে নিচ্ছি, ওরা নিজেদের মধ্যে লড়িয়ে দাও। এবং এই একই কাজটা খুব দুর্ভাগ্যজনকভাবে যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ধর্মনিরপেক্ষতার নামে ভোট নেন বিজেপির বিরুদ্ধে, তিনি বলেন যে তিনি নাকি একমাত্র লড়ছেন। আজকে তিনিও তো আমার আপনার টাকা নিয়ে মন্দির তৈরি করছেন, সেটা উদ্বোধন করছেন। খবরের কাগজের প্রথম পাতায় 2 পাতা 3 পাতা করে অ্যাডভার্টাইজমেন্ট ছাপছে। ওই একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে কয়েক কোটি টাকা খরচা হয়। কার টাকা এগুলো? সরকারের টাকা। সরকারের টাকা এই মন্দির বানানো হচ্ছে। তাহলে মন্দির বানানোর জন্য কি আমরা সরকারকে ভোট দিই? সরকারকে আমরা কেন ভোট দিই? আমাদের স্কুল কলেজ হাসপাতাল বানানোর জন্য, আমাদের রাস্তাঘাট বানানোর জন্য, আমাদের নিকাশি ব্যবস্থা, আমাদের পানীয় জলের জন্য, বেকারের চাকরি হয় তার জন্য, আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য। আজকে সেগুলোর কি অবস্থা পশ্চিমবঙ্গে হয়েছে সেগুলো নতুন করে আপনাদের নিশ্চয়ই বলার আর দরকার নেই।
আজকে আরজি করে কি নারকীয় ঘটনা গত 8ই আগস্ট ঘটেছিল, সেটা নতুন করে আপনাদের বলার দরকার আছে? একজন কর্মরতা ডাক্তার চিকিৎসক তার নিজের হাসপাতালে যেখানে তিনি কাজ করেন সেখানে তার ধর্ষণ হয়, সেখানে তার খুন হয়, এবং এতদিন পরেও তার ন্যায় বিচার হয় না। এই হচ্ছে পশ্চিমবঙ্গ। রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা আজকে তাকিয়ে দেখুন, কে আছেন বলুন তো, যে আপনি যখন জানেন যে আপনার গ্রামের স্কুলে, আপনার পাড়ার স্কুলে যে শিক্ষকরা আছে তারা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে তারা হচ্ছে ওই শিক্ষকের চাকরিটা পেয়েছে, তাদের কাছে আপনি আপনার বাড়ির আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতনি বা আপনার কোনো আত্মীয় পরিজনকে সেই স্কুলে পাঠাতে পারবেন? স্কুলে কি শিক্ষকরা কি খালি অঙ্ক পড়ায়, ইংরেজি পড়ায়, অন্য ভাষা, অন্য সাবজেক্ট পড়ায়? তারা তো চরিত্র গঠন করে। যারা নিজেরা দুর্নীতি করে পয়সা দিয়ে চাকরি জোগাড় করেছে তারা হচ্ছে স্কুলের শিক্ষক। আর আজকে তাদের জন্য, এই দুর্নীতির জন্য আজ সুপ্রিম কোর্ট তাই পুরো 26,000 যারা স্কুলের সেই বছর চাকরি পেয়েছিল সবার চাকরি তারা খেয়ে নিল। তারা আজকে পথে বসে আছে, তারা বলছে যে আমাদের চাকরি ফিরিয়ে দাও। এই হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। আরজি কর দেখিয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র। আজকে এই স্বাস্থ্য ব্যবস্থাকে, শিক্ষা ব্যবস্থাকে এবং এই আমাদের রাজ্যে পুলিশ প্রশাসন, আমরা প্রতিটা নির্বাচনের অভিজ্ঞতায় দেখেছি কি ভূমিকা পুলিশ প্রশাসনের। তাহলে আমি আইন শৃঙ্খলার ব্যবস্থাকে সম্পূর্ণ দলতন্ত্রে পরিণত করে, শিক্ষাকে ধ্বংস করে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে, আদিবাসীদের অধিকার কি হচ্ছে আজ দেউচা পাচামিতে? কয়লা খনির নামে জমি নিয়ে ওখানে এখন পাথর খাদানের নামে আদিবাসীদেরকে উচ্ছেদ করছে। আজকে আন্দোলনের চাপে এখন কেন্দ্রীয় সরকার বলছে হ্যাঁ জাতিভিত্তিক জনগণনা করাবো। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মুখে কুলু পেটে আছে, জাতিভিত্তিক জনগণনা নিয়ে একটা কথা বলছে না। এখানে আজকে যে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ওবিসি আছেন, ওবিসি মুসলমান যারা, তাদের এক লপ্তে হাইকোর্টের রায়ে তাদের অধিকার চলে গেছে, রিজার্ভেশনের অধিকার, সংরক্ষণের অধিকার চলে গেছে। কোনো নিয়োগ হচ্ছে না আমাদের রাজ্যে, এই সুপ্রিম কোর্টে মামলা হয়ে আছে বলে। মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই তাই নিয়ে। আজকে সমস্ত জায়গায়, কর্মসংস্থানে, শিক্ষায়, স্বাস্থ্যে এই হাহাকার সে নামিয়ে এনে তিনি আজকে দীঘায় গিয়ে দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে জগন্নাথ মন্দির উদ্বোধন করছেন। এটা ধর্মনিরপেক্ষতা? ছি ছি ছি। এবং আজকে এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদের এই কথাটাই বুঝতে হবে যে আমাদের জীবন জীবিকার উপরে একটি মারাত্মক আঘাত নেমে এসছে। আমরা কেউ ভালো নেই, এবং যে সেই ভালোটা যদি করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এমন একটা শক্তিকে এই রাজ্যে ক্ষমতায় আনতে হবে, এমন একটা শক্তিকে ওই কেন্দ্রে ক্ষমতায় আনতে হবে যারা আমাদের শিক্ষা দেবে, সুশিক্ষা দেবে আমাদের যুব সমাজকে, যারা কর্মসংস্থান দেবে, যারা গরিব মানুষের জন্য সঠিকভাবে নীতি প্রণয়ন করবে, শিডিউল কাস্টদের জন্য, আদিবাসীদের জন্য, সংখ্যালঘুদের জন্য। একটা প্রগতিশীল সরকার চাই রাজ্যে এবং কেন্দ্রে, এবং সেই ঐক্যবদ্ধভাবে যাতে সেই প্রগতিশীল রাজনৈতিক বিকল্পের জন্য আমরা না লড়তে পারি, তাই খালি এই ধর্মীয় বিভাজনের রাজনীতি করে এই দুটি দলই তার জন্য দায়ী, দুটি দলই দায়ী। আজকে মুর্শিদাবাদে কি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন? এই দুটি দলের জন্য হয়েছে। তাই আজকে এই যে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি, একে পরাজিত করা আজকে আমাদের সামনে আশু কাজ, আশু কর্তব্য। এইটা করে, এবং এটা একমাত্র করা যেতে পারে যখন গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ তারা যখন এই সমস্ত ভেদাভেদ ভুলে হিন্দু মুসলমান সবাই এক হয়ে, আদিবাসী, দলিত, বহুজন সমাজের মানুষ, সংখ্যালঘু, তারা সবাই এক হয়ে যখন তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই লড়বে এক হয়ে, এবং এই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিকে সম্পূর্ণভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন করবে। আজকে এই চেতনার জায়গায় আমাদের সমস্ত গরিব প্রান্তিক মানুষকে নিয়ে আসতে হবে। এবং আজকের এই সমাবেশ থেকে যারা আজকে এসেছেন, যদি আমরা সকলে মিলে
এই কাজে আগামী দিনে ঝাঁপিয়ে পড়তে পারি, যে কিভাবে এই ঐক্যকে গড়ে তোলা যায়, কিভাবে এই প্রগতিশীল রাজনীতিকে, এই প্রগতিশীল একটি কর্মসূচিকে আমাদের দেশে, আমাদের রাজ্যে প্রতিষ্ঠিত করা যায়। সেই লড়াইয়ে আমরা যদি সকলে মিলে ঝাঁপিয়ে পড়ি, তাহলে আগামী দিনে এই লক্ষ্যে আমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। এবং আন্তর্জাতিক শ্রমিক দিবসে যে শহীদদের রক্তে সেদিন 8 ঘন্টার কাজের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেইভাবে আজকে আমরা আমাদের দেশেও, আমাদের রাজ্যেও সাধারণ খেটে খাওয়া মানুষ, বিশেষত যারা আদিবাসী, যারা দলিত, যারা অনগ্রসর, যারা সংখ্যালঘু, তাদের যে অধিকার, সংবিধান প্রদত্ত যে অধিকার, সেই অধিকারগুলোকে আবার আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো। এই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে লড়ব, আমরা জিতব, এই প্রত্যয় রেখে আপনাদের সকলকে ধৈর্য ধরে এই বক্তব্য শোনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ অর্থনীতিবিদ এবং আমাদের সহযোদ্ধা প্রসেনজিৎ বসুকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান মাঝে চলে এসছেন। এখন চেয়ারম্যানকে বরণ করে নেবেন আমাদের সর্দার পাড়ার অন্যতম নেতা, আমাদের আইএসএফের নিমাই মুন্ডা। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। এবার কুতুবউদ্দিন ফতেহি তখন নামাজ পড়তে গেছিলেন, আমরা বরণ করতে পারিনি। কুতুবউদ্দিন ফতেহিকে বরণ করে নেবে মাধব মুন্ডা। কুতুব ভাই, আমাদের রাজ্য কমিটির সদস্য এবং মাদ্রাসা ছাত্র আন্দোলনের অন্যতম নেতা কুতুবউদ্দিন ফতেহি। এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের পার্টির কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক, তারপরেই ভাইজান বলবেন।